আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, যে যেখানে আছেন আমার সালাম ও শুভেচ্ছা নেবেন। আজকে খুবই দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বলতেছি, আমাদের ছাত্র জীবন শেষ হয়ে গেছে। এই জন্য পারতেছি না ছাত্রদের সাথে একাত্মতা পোষণ করে রাস্তা নামতে। শহর থেকে দূরে আছি, গ্রামে থাকার কারণে নামতে পারতেছি না বিভিন্ন আনুষঙ্গিক কারণে। তবে ছাত্রদের জন্য দোয়া রইল, শহরে যারা আছে তাদেরকে অনুপ্রাণিত করি, তারা যেন আমার ছাত্র ভাই যারা আছে প্রত্যেকের পাশে দাঁড়ায়। হোক আপনি ছাত্রত্ব নাই, আপনি চাকরিজীবী, আপনি যেখানে যে অবস্থায় আছেন, এটা কিন্তু শুধুমাত্র একার উপর না, এটা শুধুমাত্র স্টুডেন্টের দাবি এই বিষয় না। আসলে আসলে এই দাবিটা প্রত্যেক নাগরিকের দাবি যে আমাদের সুষম বন্টন হোক। কেন কোটা থাকবে? পাকিস্তানির আমলে রাজাকার আমলে যখন আমরা পাকিস্তানে আয়ত্তাধীন ছিলাম, তখনও এই কোটার একটা পথ চলন ছিল, যেখানে বেশিরভাগ কোটাদারি পেত পাকিস্তানিরা। চাকরিতে, সরকারি চাকরিতে, আর্মিতে, পুলিশে, প্রত্যেকটা উচ্চ পদস্থ যত চাকরি ছিল, বেশিরভাগ চাকরি ছিল তাদের জন্য, পাকিস্তানিদের জন্য। কোটার কারণে, কেননা তারা পাকিস্তানি, আমরা পূর্ব পাকিস্তানি, আমরা বাঙালি। সেই বৈষম্য যদি এত বছর পরেও, স্বাধীনতার পরেও আবারও চলে আসে, সেই একই রিসাইকেলিং অথবা পুনরাবৃত্তি হতে থাকে সেটাই, তাহলে এই স্বাধীনতার আর মূল্য থাকলো কোথায়, দাম থাকলো কোথায়? আমি ঢাকা কলেজের একজন প্রাক্তন বা সাবেক স্টুডেন্ট হিসেবে বলতেছি, আমি বাংলাদেশ আওয়ামী লীগকে, বাংলাদেশ ছাত্রলীগকে, বাংলাদেশ বিএনপিকে, বাংলাদেশ জামায়াত ইসলামকে, শিবিরকে, প্রত্যেককেই আমার খুব কাছাকাছি থেকে, প্রত্যেকে আমার খুব আপন ভাই বেড়াদার ছিল, সবার সাথে মিশা হয়েছে। বিশেষ করে আমি যখন ঢাকা কলেজে ছিলাম, ঢাকা কলেজে আমি মাস্টার্স হল 206 নম্বর রুম থেকে আমার ঢাকা কলেজ লাইফ শুরু করি। নর্থ হল 213 নম্বর রুম ছিলাম। ওই রুম শেখ হাসিনা পর্যন্ত জানে ওই রুমের অবস্থা, ওই রুম সম্পর্কে। এমন একটা রুম থেকে যে আসছি, ওখান থেকে আমরা রাজনীতি শুরু করছি। সো আমি জানি বাংলাদেশ ছাত্রলীগ কীরকম। আসলে ওরা একটা, কি বলে এটাকে, মস্তিষ্ক যেটাকে বলা হয় রিফ্রেশ করা, ওদেরকে এইভাবেই রিফ্রেশিং করা হয়, অথবা এদের সাইকোলজিতে এইভাবেই ঢুকিয়ে দেওয়া হয় যে বড় ভাই যা বলবে, নেতা যা বলবে তাই করতে হবে, করা লাগবে, বাধ্যতামূলক করতে হয়। ওদের মস্তিষ্ক এরকম, এরা ন্যায় অন্যায় বোঝে না। এরা দাড়ি টুপি পাঞ্জাবি দেখলে আগে শিবির শিবির যখন যেই অবস্থানই হোক, এরা যখনই নেত্রী বলবে অথবা শেখ হাসিনা অথবা তাদের উচ্চপদস্থায় যে কেউ যাকে মারতে বলবে, এরা তাদের বিবেক একটুও পরিচালনা করবে না। বিবেককে কখন এরা ব্যবহার করতেই চাইবে না। আমি আমার বিবেকটা ব্যবহার করি, আমি দেখি এখানে কি হয়েছে কি হয় নাই, না, তারা এটা কখনো চিন্তা করবে না। মানুষকে মানুষ বলে মূল্যায়ন করার মতো তাদেরকে ওই মনুষ্যত্বটা ওখানে গেলে হারায় যায়। অনেক সাধারণ শিক্ষার্থী যারা আমার মতো একদম বেচারা গ্রাম থেকে যায়, নর্মাল যারা একদম ইজ ইউজুয়াল, যা কখনো মারামারি কি জিনিস সেটাও জানেন না, তাদেরকে পর্যন্ত হিংস্র পশু বানিয়ে দেওয়া হয় সেখানে, সেই হলগুলোতে, সেই তাদের মিটিংয়ে, সেই তাদের কথাবার্তায়, তাদের মস্তিষ্ক মগজ ধোলাইতে। আমরা একটা মুভি দেখছিলাম, অনেক পুরোনো মুভি, বাংলা মুভি, হীরক রাজার দেশে। একটা ঘর আছে, হীরক রাজার একটা ঘরের মধ্যে মানুষকে প্রবেশ করানো হয়। মানুষ সেই ঘরে প্রবেশ করার সাথে সাথে ওদের মস্তিষ্কটা রিফ্রেশ করে ওই সরকার যেটা বলে, রাজা যা বলে ওরা তাই বলে, এরকম করে দেওয়া হয়। একটা মন্ত্র পাঠ করানো হয় ওদেরকে, ওরা আসলে ওইভাবেই কাজ করতে থাকে, একটা মেশিনারি হয়ে যায়, ওদের মধ্যে আর মনুষ্যত্ব থাকে না। সো বাংলাদেশের ভাই ব্রাদার যে যেখানে আসো, যে এখনও ছাত্রলীগ করো অথবা করতেছো, ছাত্রলীগের হয়ে মাঠে নামতেছো, আমি তাদের কাছে এই বিশেষ অনুরোধ করব। আগে পরে বিএনপি জামাত এই সেই মোল্লা মুন্সি কাঠ মুন্সি যে যা উসিল্লা দিয়েছো, মনে করে সেটা একরকমের ছিল, সেটা ছিল ইসলাম অথবা তাগুতের যুদ্ধ। এখন তাগুত নাই, এখন তো এরাই তোমাদের ভাই ব্রাদার, এইরাই ছাত্রলীগ করতো, বিএনপি করতো, জামায়াত করতো, যাই করতো, যেরা ছাত্র তোমাদের সাথে একই বিদ্যালয়ে একই সাথে পড়াশোনা করছে, তাদের সাথে আচরণ করা অথবা এরকম যে ধারা অথবা মারা পিটা, রডস, গুলি করা, কোপানো, হ্যাঁ, হত্যা করা,
তোমরা কি এর পরিণতি সম্পর্কে জানো বা জানার চিন্তা করেছো যে এই যে আমার ভাই আমার পাশে ছিল, যে ভাইটা, যে আমার কথা বলি, যে আমি মাহবুব যার পাশে ছিলাম, একসাথে থাকে, একসাথে চলাফেরা করছি, একসাথে প্রত্যেকটা কাজে অংশগ্রহণ করছি, সে আমাদের উপরে যদি হামলা হয়, একসময় তোমার পিছনে ফিরে কাকে পাইবা, কার কাছে ছুটে যাইবা? যখন তোমাকে দাওয়া পাল্টা দাওয়া করা হবে, এই সরকার তো চিরজীবন চিরস্থায়ী হবে না। শেখ হাসিনা অলরেডি ৭৬ বছর বয়স। তোমরা আওয়ামী লীগেরা অথবা ছাত্রলীগরা একটু পিছনে ভালো করে লুক ব্যাক দাও তো, তোমাদের পিছনে কে আছে? কে আছে এরকম তোমাদের পিছনে যে তোমাদেরকে ব্যাকআপ দেবে? শেখ হাসিনা মরে গেলে যে নেক্সট কেউ প্রতিনিধিত্ব করবে, কেউ ভোটাভুটি করে জনগণের সমর্থন নিয়ে কেউ আবার প্রেসিডেন্ট হবে, এমন কেউ আছে? ইম্পসিবল, ইম্পসিবল, ইম্পসিবল। তোমরা দেখো ওরকম উত্তরাধিকারী কেউ নাই, আর কাউকে দিবেও নাই বাংলার মানুষ। এই কিছুদিন পরে যখন এই মহিলা চলে যাবে, তখন তোমরা কি করবা? জাতির কাছে কি বিবেক বিবেচনা, কি উত্তর দিবা তোমরা? তখন তোমাদের পিঠটা কই ঠেকাইবা? কার কাছে গিয়ে আশ্রয় নিবা যে ভাই আমার একটু আশ্রয় দে, আমি তো মুক্তির মারছিলাম, আজকে আমার মারতে আসে, আজকে আমার একটু আশ্রয় দে? কার কাছে আশ্রয় চাইবা? পাবলিকের কাছে, জনগণের কাছে, মোল্লা মুন্সিদের কাছে, ছাত্রদের কাছে? কার কাছে আশ্রয় চাইবা? কোনো আশ্রয় থাকবে না, ঠাঁই থাকবে না। সো নিজের পায়ের তলা মাটি রাখো, তারপরে যা করার পর মনুষ্যত্ব রাখো। প্রত্যেককে বলবো যারা আওয়ামী লীগ ছিল, আর যারা সাধারণ মানুষ আছেন, যারা যারা ঢাকায় অবস্থান করতেছেন, মনে করেন যে এটা শুধু ছাত্রদের যুদ্ধ না, এটা ছাত্রদের না, এটা প্রত্যেকের জন্য, প্রত্যেকটা জাতি, শিশু থেকে আবার বৃদ্ধ, সবার জন্য এটা বিশেষ গুরুত্বপূর্ণ। শুধু কোটা একটা সিম্পল জিনিস, স্বাভাবিকভাবে দেখলেই হয় না যে এটা আসলে কোটা এরা ছাত্ররা করে আর ছাত্রদের আন্দোলন। আমাদের কি, আমরা কি করবো এখানে, আমাদের কি করার আছে? না, আমাদের অনেক কিছু করার আছে। আমরা শুধু ওদেরকে সমর্থন করি, ওদের পাশে দাঁড়াই, বিপদ আপদে ওদেরকে সাহায্য করি, যে কোনো সাহায্য লাগে, যে যেটুকু পারো। ঠিক আছে? একটা কথা হচ্ছে, ইসলামে এভাবে বলা হয় যে যখন অন্যায় হয় তখন তোমরা এটা হাত দিয়ে প্রতিবাদ করো, যদি তোমার সামর্থ্য না থাকে তখন মুখ দিয়ে করো, যদি তাও সামর্থ্য না থাকে মনে মনে করো। যে যে যা অবস্থান থেকে পারেন, যেভাবে পারেন ছাত্রদের সাহায্য করেন, ছাত্রদের পাশে দাঁড়ান, ছাত্রদের পাশে দাঁড়ান। এটাই সুযোগ, এটাই সময়। এরা যদি একবার পিছু হটে যায়, এই জাতির মেরুদণ্ড চিরতরে ভেঙে যাবে, চিরতরে ভেঙে যাচ্ছে অলরেডি। জাতি অনেক পিছিয়ে গেছে, অনেক। আজকে সারা বিশ্বে যারা আছে, বহির্বিশ্বে আমরা যারা প্রবাসী যারা আছে বিশেষ করে, তারা বলতে পারবে দেশটার কি অবস্থা, মানুষের কি অবস্থা, আমরা বাঙালি জাতির আমাদের অবস্থান কীরকম। যারা আওয়ামী লীগ আছেন তাদেরকেও বলবো, দয়া করে এই ছাত্রদের পাশে দাঁড়াবেন। কোটাটা থাক না, কোটা আপনার কোটা মুক্তিযুদ্ধ নিতে চাইতেছে, নেক না। যারা মেধায় আসে তাদেরকে সামান্য যেটুক তাদের প্রাপ্য ওটুক ছিল, এখন এত কোটাকুটি এটুকু এত ডিস্টেন্স থাকতে পারে না। 6-9 হতে পারে আপনারা একদম ওই 70-50, 70-20 এরকম তো হয় না। এটা আসলে 56% কোটা, 56% কোটা থেকে দেখলাম আরও যখন 56% কোটা হয় তখন আবেদ আলী চাচার মতো কষ্ট ফাঁসালারা আবার ওই বাকি 30% নিয়ে যেত। মেধার কোনো মূল্যায়নই করা হয় না, মেধাটাকে টোটালি বাংলাদেশ থেকে ডিস্ট্রয় করে দিয়ে একদম অন্ধ একটা জাতি। আপনি আপনার দলের জন্য সম্পদ কামাই করলেন, ঠিক আছে, আপনি আপনার অনেক কিছু করে ফেললেন, কোটি টাকার সম্পদ করে ফেললেন, কিন্তু জাতিটা একটা অন্ধকার কালো অন্ধকার জগতে জাতি পুরো জাতিটা। তো এই মুহূর্তে আপনারা কী করবেন? ওই জাতির আপনার কোটি কোটি টাকা সম্পদ আছে, আপনি একটা আপনার পাসপোর্টটা নিয়ে যখন প্রবাসে কোথাও নিয়ে ইমিগ্রেশনে এটা ফেস করেন, তখন আপনার দেখার সাথে সাথে একটা রিয়াকশান চলে আসে, ও বাংলা কেন বলে? অন্ধকার একটা জাতি আমরা, শিক্ষা নাই, সুশিক্ষা নাই, আমাদের সম্পদ নাই, আর্থিক অবস্থা ভালো না, মানসিক অবস্থা ভালো না। সো এই জিনিসগুলো অন্তত বিবেক বিবেচনা করেন। সেটেল হয়ে যাবেন টাকা পয়সা কামায়া ইউরোপ আমেরিকাতে, নো ভ্যালু, কোনো ভ্যালু নেই ভাই। 2-4 মাস 5 মাস ভালো লাগবে, তারপরে ওখানে কোনো স্বাধীনতা নাই। ওখানে লাঠিসোঁটা নিয়ে নিজের গলা উঁচু করে কথা বলবেন, যা ইচ্ছা তা করবেন, কোনো লাভ নেই। আপনার কোটি টাকার ওখানে ভ্যালু নেই।
ওখানে একটা আগাছার মতো বসবাস করতে হবে দেশ ছাড়া হয়ে। দেশকে ভালোবাসুন, দেশের মানুষকে ভালোবাসুন, নেতৃত্ব দেন, নেতা হন, দেশের মানুষের অন্তরে থাকুন, একতা বজায় রাখুন, সুশিক্ষিত জাতি গঠন করুন, সমতা বজায় রাখুন। সর্বশেষ কথা হচ্ছে উপরওয়ালাকে ভয় করুন, আখিরাতের ভয় করুন, নিজের বিবেককে, নিজের মস্তিষ্ককে অন্তত ঠান্ডা মাথায় একবার চিন্তা করুন, আমরা যা করতেছি আর ঠিক করতেছি, এর ভবিষ্যৎ কী হবে, ভবিষ্যৎ কীভাবে হবে, কীভাবে কী করব, একটু চিন্তা করলে হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।